আসসালামু আলাইকুম এবং আদব সবাইকে বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে এসএসসি লাইভে আমরা শুরু করলাম। কয়েকদিন আগে আমরা এসএসসি লাইভ করেছিলাম। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে ভাইয়া আবার কবে ক্লাস নেবেন। তো শনিবার দিন নেওয়ার কথা ছিল, বাট ভাইয়ার পরীক্ষা ছিল, ওই জন্য নিতে পারিনি। তো কে আসো? সিনথিয়া আসো। ওয়ালাইকুম আসসালাম সিনথিয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার কী অবস্থা? তোমরা কেমন আছো? জারিনকে দেখতে পাচ্ছি। শিহাব, ওয়ালাইকুম আসসালাম শিহাব। কী অবস্থা শিহাব, কেমন আছো? তারপরে আমাদের আলিশা চলে আসছে। তোমরা আমাকে জানাও যে সাউন্ড ঠিকঠাক আছে নাকি, কেউ একটু জানাও যে জারিন কী অবস্থা? সদ্য ক্লাস 9-এ ওঠা বাচ্চা। হাবিবা, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে হাবিবাকে দেখতে পাচ্ছি। এই যে আমাদের সৃষ্টি সোহা চলে আসছে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। তো তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে বাকিরাও বেনিফিটেড হয়। গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রচ্ছেদন নিয়ে, যে প্রচ্ছেদন কাকে বলে, কত প্রকার, কি আছে। তো আজকে আমরা প্রচ্ছেদন শেষ করে ফেলবো। আজকে ক্লাসে আমরা পড়বো যে প্রচ্ছেদনের প্রভাবক কী আছে। এগুলো এমসিকিউ সিকিউতে সবসময়ই আসে। আজকে ভাই একদম ধরে ধরে বুঝাই দিব ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম অনন্ত, তারপরে মুনাফ, ওয়ালাইকুম আসসালাম। আয়শা আছে। আচ্ছা, তোমরা তাহলে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, কারণ অনেকজন মিলে ক্লাস করলে ভালো লাগে। এবং আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রচ্ছেদন থেকে সবসময়ই প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে যদি বলো যে ভাইয়া 6 নম্বর অধ্যায়ে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, তাহলে একদম ফার্স্টের দিকে প্রচ্ছেদন, এরপরে হৃৎপিণ্ড। তো এই দুইটা জিনিস খুব বেশি আসে। তো হৃৎপিণ্ডের উপরে কিন্তু ভাই অলরেডি ক্লাস নিয়ে ফেলছি, ওগুলো কিন্তু আমাদের ইউটিউবে পাবা। আমাদের ইউটিউবের নাম বায়োলজি ক্লাসরুম। লিখে সার্চ দিলে ওখানে দেখবা যে প্লে লিস্ট করা আছে এসএসসি লাইভের। ওখান থেকে তোমরা 6 নম্বর চ্যাপ্টারের আর যতগুলো ক্লাস হয়েছে, অলরেডি 3টা ক্লাস হয়েছে, ওগুলো দেখতে পারবা। আর আজকে 4 নম্বরটা হবে। সৃষ্টি নাকি রেগে যাচ্ছে? রেগে গেলে তো হেরে যাবা। এত সহজে রেগে গেলে হবে? রেগে যাওয়া যাবে না তো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আজিয়া। তো অনেকে আস্তে আস্তে একটু লেট করে ফেলে, তো আমরা আর 2টা মিনিট অপেক্ষা করি, তারপরে শুরু করি। নালে দেখা যাবে আসার পরে কিছু বুঝতেছে না। তো তোমরা 2টা মিনিট ওয়েট করো, বা কোনো ফ্রেন্ড থাকলে ডেকে নিয়ে এসো, বলে ইমন ভাই ক্লাস নিচ্ছে, তাড়াতাড়ি চলে আয়, সারাদিন না পড়লেও এখন কিছু পড়ে যা। তালহা, ওয়ালাইকুম আসসালাম। তো তালহাকে মিস করতেছিলাম। তারপর আরও কে জানি আসছে, আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই ক্লাস কবে। তো তাদেরকে আমি আসলে দেখতে পাচ্ছি না। এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? কয়েকদিন ধরে শীত কেমন জানি বাড়ছে না। এই আমি আজকে যে একটা জ্যাকেট পরে আসছি, যদি অলরেডি গরম লাগতেছে। হ্যাঁ, তো ভাবলাম একটু ক্লাস নিব, ক্লাসে একটু সুন্দর করে আসা উচিত। তো এই চিন্তা করে জ্যাকেট পরলাম। যদি গরম লাগতেছে, ক্লাস নিলে তো আরও গরম হয়ে যাব। ফারিয়া, আলহামদুলিল্লাহ ভালো। মার্জিয়া কি অবস্থা? সানজিদা আসো। খুব ঠান্ডা না? শীত কেমন জানি বাড়তেছে, বুঝছো, কয়েকদিন ধরে দেখতেছি। তাহলে আসো আমরা শুরু করে ফেলি। তো আজকের ক্লাসে সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রতিটা জিনিস ধরে ধরে শিখবো, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করবা। শীতে মরে যাচ্ছ? আচ্ছা, তাহলে আজকে ভাইয়া আমরা কি নিয়ে ডিসকাস করব? আজকে আমরা ডিসকাস করব যে প্রচ্ছেদনের প্রভাবক নিয়ে। তো প্রচ্ছেদন কি, সেটা তো আমরা গত ক্লাসে পড়লাম, যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদ কী করে, যে তার বায়বীয় অঙ্গ দিয়ে পানি বাষ্প আকারে বের করে দিচ্ছে, সেই প্রক্রিয়াটা প্রচ্ছেদন।
আর প্রভাবক মানে কি? প্রভাবক মানে কি? প্রভাবিত করে। যেমন ধরো আমার কিছু ফ্রেন্ড ছিল যারা ক্লাসে স্যার যখন বলতো না যে এই তোমাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি, হাত তুলো কোশ্চেন থাকলে, এখন অনেকে হচ্ছে যে হাত তুলতে চায় না, আরেকজনের গুতা এই স্যারের এই কোশ্চেনটা করতো, এরকম কোশ্চেনটা করতো। তোমাদের সাথে তেমন এরকম হওয়ার কথা, তা আমার সাথেও এরকম হইতো, বলতো এই স্যারের কোশ্চেন করে এটা, মানে কোশ্চেনটা তার নিজের, বাট কোশ্চেনটা করাচ্ছে আমাকে দিয়ে, কারণ ও নার্ভাস ফিল করে। তো এই যে সে আমাকে প্রভাবিত করতেছে স্যারকে জিজ্ঞেস করার জন্য, তাহলে সে হচ্ছে একটা প্রভাবক। এই প্রভাবক অনেক কিছু হইতে পারে, কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে হইতে পারে, বায়োলজিতে হইতে পারে, মানে প্রভাবিত করে। তাহলে এই যে প্রভাবক কি করতেছে? প্রভাবক হচ্ছে যে কোনো একটা জিনিসকে মানে উদ্দীপনা দিচ্ছে যে তুমি হও, বা তুমি বেশি বেশি হও, বা কোনো একটা জিনিসকে কমিয়ে দিচ্ছে, বা কোন জিনিসগুলোর উপরে আসলে কম বেশি নির্ভর করতেছে, সেগুলো হচ্ছে প্রভাবক। তোমরা কেমিস্ট্রিতে আরও ভালো পড়বা। কাইন্ড অফ হেল্পার, হ্যাঁ মনোযোগ দিয়ে হচ্ছে ফোনের ভিতরে ঢুকে যাও আজকে। সুমনা, ওয়ালাইকুম আসসালাম। সুমনা গত ক্লাসে ছিল, মনে আছে। তো এটা হচ্ছে প্রভাবক। তাহলে প্রচ্ছেদনের প্রভাবক মানে কি? মানে যে যারা প্রচ্ছেদনের সাথে টানাটানি করে। প্রচ্ছেদনকে কেউ বলে তুই বেড়ে যা, আবার অনেক সময় তুই কমে যা। মানে প্রচ্ছেদন বেচারা হচ্ছে খুবই নান্নামুন্না একটা, কি বলবো, নান্নামুন্না কিছু একটা, তাকে নিয়ে যারা হচ্ছে টানা হেঁচড়া করে, কম বেশি করে, সেগুলো হচ্ছে প্রভাবক। তো এখন দেখো, প্রচ্ছেদনের কিছু প্রভাবক হচ্ছে বাহ্যিক প্রভাবক। বাহ্যিক প্রভাবক মানে কি? মানে উদ্ভিদের বাইরের বা বাইরের দিকের যে জিনিসগুলা, সেগুলো আমরা পড়বো আস্তে আস্তে। আর কিছু হচ্ছে উদ্ভিদের ভিতরের কিছু জিনিস। তো আসলে আমরা হচ্ছে শুরু করি বাইরের জিনিস দিয়ে। আচ্ছা, বাইরের জিনিস দিয়ে শুরু করি। তাহলে প্রচ্ছেদনের যে প্রভাবক সেটা হচ্ছে কি বাহ্যিক হইতে পারে, বাহ্যিক হতে পারে, আর হচ্ছে কিছু হচ্ছে অভ্যন্তরীণ হতে পারে। তো আসো যে আমরা শিখি যে বাহ্যিক প্রভাবক কোনগুলো। তাহলে প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক কোনগুলো? প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক কোনগুলো? এমসিকিউতে আসে যে নিচের কোনটি প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক। এটা কিন্তু ভুল করা যাবে না, কারণ এগুলো খুবই সহজ কোশ্চেন। সহজ কোশ্চেন ভুল করলে মানে মনের মধ্যে যে মানে খুব কষ্ট লাগে যে ইস ভুল হয়ে গেল, তখন মনে হয় যে নিজেকে নিজে একটু মাইট দিই। প্রচ্ছেদন নাকি অনন্তর মতো নিষ্পাপ। আমিও নিষ্পাপ, তাহলে আমরা যারা নিষ্পাপ আছি, প্রচ্ছেদন হচ্ছে তাদের সবার মতো। তাহলে বাহ্যিক প্রভাবক তোমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, সেটা হচ্ছে আতা বায়ু। আতা বায়ু, আতা বায়ু দিয়ে হচ্ছে তোমরা বাহ্যিক প্রভাবক মনে রাখতে পারো। আতা বায়ু দিয়ে বাহ্যিক প্রভাবক মনে রাখতে পারো। তো আ দিয়ে হচ্ছে দুইটা জিনিস হবে, আ দিয়ে হচ্ছে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে আলো, একটা কি আলো, আরটা হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক আর্দ্রতা। একটা হচ্ছে আলো, আরেকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তা দিয়ে কি হবে? তা দিয়ে তাপমাত্রা। তাহলে আতা বায়ু মানে এইসব জিনিসগুলা প্রচ্ছেদনকে বাইরে থেকে প্রভাবিত করে। তাহলে আতা বায়ু প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক। মুখস্থ করে ফেলো, ভাইয়ার সাথে সাথে হচ্ছে মনে মনে বলতে থাকো, তাহলে দেখবা হয়ে গেছে। আতা বায়ু, আ দিয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলো আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তা দিয়ে হচ্ছে তাপমাত্রা। আর বায়ু দিয়ে মনে রাখবা কি? বায়ু প্রবাহ। বায়ু দিয়ে কি মনে রাখবা? বায়ু প্রবাহ। তাহলে আমরা প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাব কয়টা? 4টা। আরও আছে, তোমরা যখন কলেজ উঠবা দেখবে অনেক কিছু আছে, বাট আমাদের এত কিছু লাগবে না, আমাদের এসএসসি লেভেলে 4টা জন্যই এনাফ। তাহলে আমরা কি শিখলাম? আমি নিষ্পাপ শিশু, এই তো সৃষ্টি হচ্ছে বুঝছে যে ভাই হচ্ছে নিষ্পাপ শিশু। তাহলে প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাব 4টা, আতা বায়ু, আলো, আপেক্ষিক আর্দ্রতা, তাপমাত্রা, আর হচ্ছে কি বায়ু প্রবাহ। এখন আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে খুব সুন্দরভাবে শিখব, যাতে আমরা কখনোই না ভুলি। তো এই 4টার মধ্যে সবচেয়ে দুষ্ট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, কারণ ওইটা বুঝতে গিয়ে তোমাদের অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু ভাইয়া হচ্ছে এটা খুব ভালো করে বুঝাই দিব। এবং যদি কিছু নাও বুঝো, তারপরেও তুমি কীভাবে মনে রাখবা সেটা হচ্ছে বলে দিব।
তাহলে আসলে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে এখন ডিটেল জানার চেষ্টা করি, কারণ এগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে এবং আমি চাই তোমরা এখান থেকে অ্যান্সার করো। আরে সামান্তা, সৃষ্টি অলওয়েজ ঠিকই বুঝে, বাহ বাহ, গড গিফটেড পাওয়ার। সামান্তা হচ্ছে লেট করছো, তো সামান্তার জন্য আরেকবার আমরা বলি, বা যারা পরে আসছো তাদের জন্য আরেকবার বলি যে আমরা আজকে প্রশোধনের প্রভাবক পড়তেছি। তো প্রশোধনের দুই ধরনের প্রভাবক, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তো বাইরে থেকে কারা প্রভাবিত করে সেটা আমরা মনে রাখতে পারি একটা ছন্দ দিয়ে, সেটা হচ্ছে আতা বায়ু। আতা দিয়ে মনে রাখবে আতা ফল, আতা ফল হচ্ছে গাছে ঝুলে, মানে বাতাসে ঝুলতে থাকে, তাহলে আতা বায়ু। আ দিয়ে হচ্ছে দুইটা, একটা আলো একটা আপেক্ষিক আর্দ্রতা, তা দিয়ে তাপমাত্রা, আর বায়ু দিয়ে হচ্ছে বায়ু প্রবাহ। এখন চলো আমরা প্রত্যেকটা ডিটেল হচ্ছে একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, এটা মুছার দরকার নেই। তো প্রথমে হচ্ছে আমরা সবচেয়ে নিষ্পাপ যেটা, তো কি বলছি, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে সবচেয়ে দুষ্ট প্রকৃতির। তা আমরা একদম ফার্স্টে যেটা সহজ, এটা হচ্ছে আলো। আলো দিয়ে হচ্ছে আমরা মনে রাখতে পারি। তো খেয়াল করো যে দিনের বেলা কে থাকে? সূর্য মামা থাকে না? সূর্য মামা দিনের বেলা কি থাকে? সূর্য মামা থাকে। আর সূর্য মামা কি করতেছে? আলো দিচ্ছে। তো আমাদের সবার জীবনে একটা নতুন মামা যোগ হয়েছে, সেটা হচ্ছে গুগল মামা, তাই না? কিছু হলে আমরা গুগলে সার্চ করি। তো মনে করো যে এটা আমাদের পছন্দের ছোট্ট একটা গাছ। তো ছোট্ট গাছে ছোট্ট একটা পাতা, যদিও পাতা বড় মনে হচ্ছে। তো পাতায় জানি কি আমরা পত্ররন্ধ্র আছে, তাই না? পাতায় আমরা জানি কি পত্ররন্ধ্র আছে। তো কি হয় যে দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র কি লিখলাম? পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে পত্ররন্ধ্র যদি খোলা থাকে, তাহলে উদ্ভিদ যে পানি শোষণ করতেছে মাটি থেকে, সেই পানিটা জলীয় বাষ্প আকারে যেহেতু পত্ররন্ধ্র খোলা আছে, সো অবভিয়াসলি সে খুব ইজিলি বাষ্প আকারে বের হয়ে যেতে পারবে। তার মানে কি, আলো থাকলে পত্ররন্ধ্র খোলা থাকলে প্রশোধনের মাধ্যমে পানিগুলা জলীয় বাষ্প আকারে পত্ররন্ধ্র দিয়ে বেশি বেশি বের হয়ে যাচ্ছে। তাহলে আলো যদি কম হয়, মানে রাতের বেলা বা ধরো একদমই নাই, তখন তো পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তো পত্ররন্ধ্র যদি বন্ধ হয়ে যায়, তখন তো তাহলে প্রশোধন হবে না। তাহলে সিম্পল। তাহলে আমরা আলোর ব্যাপারটা আমরা সবাই বুঝতে পেরেছি। আরও শিওনো চিনতে পারছি তোমাকে। গুগলে নানা বানাই দিছ অন্ত। গুগলে নানা বানাইলো কে? 13 মিনিট লেট। তাহলে হচ্ছে আমরা একটা কথা ফিক্স, যে আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, তো যার ফলে কি হয়? প্রচ্ছেদন বৃদ্ধি পায়। গত ক্লাসে তোমরা হচ্ছে অনেকে নোট করে গ্রুপে দিয়েছিলা, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। তোমরা নোট করো বা যেটাই করো, ক্লাসে পড়াইছো এটা লিখে গ্রুপে দিছো, তো খুবই ভালো। তো আজকেও এই কাজটা করো, হ্যাঁ? তাহলে এটার ভুল হবে যে আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুললে কি হয়? পানি বেশি বেশি বাষ্পাকারে বের হইতে পারে, আর বেশি বেশি বাষ্পাকারে বের হওয়া মানে কি? প্রশোধন বৃদ্ধি পাওয়া। সো শেষ। আলো বাড়লে প্রশোধন বাড়বে, আলো কমলে প্রশোধন কমে যাবে। তাহলে এইটুকু ক্লিয়ার? তো আলোর ব্যাপারটা কার ক্লিয়ার হয়েছে আমাকে কমেন্টে জানাও। আলোর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আলোর ব্যাপারটা কার ক্লিয়ার হয়েছে? না, মুড অফ হবে কেন? মুড অফ না, আসলে মুড অফ না। কেন, আমার মুখে কি হাসি কম দেখা যাচ্ছে নাকি আজকে? মুড অফ না, আসলে গরম লাগতেছে, বুঝছো?
তো আলোর ব্যাপারটা হচ্ছে আমাদের কার কার ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানাও যে ভাই আলোর ব্যাপারটা বুঝতে পেরেছি। তো অনন্ত বলছে ক্লিয়ার, অনু ক্লিয়ার, আফরিন বলছে ক্লিয়ার হয় না 14 মিনিট লেট। আচ্ছা, তারপর আর সানজিদা, তারপর বাকিদের ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে হিয়াকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আফরিনের জন্য আমরা আরেকবার বলি, বা যারা বুঝো নাই, যে আমরা পড়তেছি যে যখন দিনের বেলা আলো থাকে, মনে রাখবা আলো থাকলে পাতার যে পত্ররন্ধ্র সেটা হচ্ছে খোলা থাকে। এখন পত্ররন্ধ্র খোলা মানে দরজা খোলা, তাহলে উদ্ভিদের যে পানি, যেটা মাটি দিয়ে পানি নিছে, ওই পানিটা ওই পত্রের যে ছিদ্র বা রন্ধ্র দিয়ে বেশি বেশি বের হইতে পারবে। আর পত্ররন্ধ্র দিয়ে যে পানিটা বের হয় জলীয় বাষ্প আকারে, এই জিনিসটাতে আমরা প্রস্বেদন বলি। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, এবং পত্ররন্ধ্র খোলা থাকলে বেশি বেশি পানি বের হয় এবং প্রস্বেদনটাও বৃদ্ধি পায়। সো এই হচ্ছে সিম্পল কথা। তো আমরা আসলে নেক্সট পয়েন্টে যাই। আজকে ক্লাসে কম হাসি খুশি লাগতেছে, আসলে ক্লান্ত লাগতেছে বুঝছো। তাহলে হচ্ছে আমরা নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্টে হচ্ছে আমরা পড়ব তাপমাত্রা। নেক্সট পয়েন্টে আমরা পড়ব কি? তাপমাত্রা। তো তাপমাত্রা আর আলো প্রায় কাছাকাছি, কারণ দেখো যে আমরা যখন রুমের লাইট জ্বালাই বা সূর্যে যখন আলো দেয় তখন কিন্তু আমাদের গরম লাগে। তাহলে আলো কিন্তু যদি অনেক বেশি হয় তখন কিন্তু তাপমাত্রাও বাড়ে। আলো বাড়লে তো প্রস্বেদন বাড়ে, তাহলে তাপমাত্রা বাড়লেও তো প্রস্বেদন বাড়ার কথা, তাই না? সো মাথায় ঢুকতেছে? এগুলো কিন্তু সবই বুঝে পড়লে দেখবে খুবই সহজ। খেয়াল করো, যদি তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে? দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে পানি সহজেই বাষ্প হয়, তাই না? আমরা যে চুলায় পানি ফোটাই না, তো তাপমাত্রা যদি বেশি হয়, ওই যে দেখো না অনেকে বলে যে পরীক্ষার সময় মাথা গরম হয়ে যায়, তখন মাথাতে ধোয়া বের হয়, হ্যাঁ, বা হচ্ছে গরমকালে শরীরে একদম ঘাম বের হয়ে যাচ্ছে, বা চুলায় পানি জ্বালাইলে ধোয়া ওঠে না। তাহলে কি, তাপমাত্রা যদি বেশি হয় তাহলে বেশি বেশি বাষ্প বের হবে, মানে পানি সহজেই বের হয়ে যেতে পারবে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, এটা মনোযোগ দিয়ে সবাই, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। এই পয়েন্টটা নিয়ে হয়তো তোমাদের একটু প্যাস লাগবে। সূর্যের আলোতে কেন পত্ররন্ধ্র খুলে যায়, এটার হচ্ছে যে অনেক বিশাল ব্যাখ্যা আছে। তোমরা যখন কলেজে উঠবা তখন পত্ররন্ধ্র নিয়ে প্রায় 3-4 পেজ ব্যাখ্যা আছে, যে পত্ররন্ধ্র কেন খুলে কেন বন্ধ হয়। তো ওখানে অনেক বেশি ব্যাখ্যা আছে, ওখানে অনেক কেমিক্যাল রিয়াকশন হয়, অনেক আয়নের কাজ আছে, অনেক অ্যাসিডের পিএইচেরও কাজ আছে। তো তখন তোমরা হচ্ছে আরও ডিটেইল পড়তে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাপমাত্রা বাড়লে দুইটা জিনিস হচ্ছে পানি সহজে বাষ্প হয় আর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। এখন বাষ্প হয় তুমি তো ইজিলি বুঝছো, এখন ঝামেলা হলো এই জায়গাটা, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। খেয়াল করো, প্রস্বেদনের ফলে যে পানিটা বের হয় সেই পানিটা তো আসলে জলীয় বাষ্প, তাই না? যে পানির বাষ্প। এখন খেয়াল করো, পানি বের হয়ে কোথায় যাবে? পরিবেশে যাবে। পানি বের হয়ে পরিবেশে যাবে। পরিবেশে মানে কি? বায়ুমণ্ডলে যাবে। তো এখন বায়ুমণ্ডলে যদি
যে জলীয় বাষ্পটা বের হচ্ছে সেই জলীয় বাষ্পের জন্য জায়গা না থাকে, তাহলে জলীয় বাষ্প কি বের হইতে পারবে? মনে করো তুমি হচ্ছ পানি, মানে এই জলীয় বাষ্প, আর তোমার বাসা হচ্ছে বায়ুমণ্ডল। এখন তোমার বাসায় যদি অলরেডি অনেক বেশি মানুষ থাকে, তুমি তো বাসায় ঢুকতেই পারবে না। ধরো তোমার বাসায় একদম 50 জন দিয়ে ভরা, তুমি ঢুকতে পারবা না। তো এই জন্য এই যে জলীয় বাষ্প যেটা হয়েছে, এই জলীয় বাষ্প যদি পাতার ভিতর থেকে বের হইতে চায়, তাইলে পরিবেশে অনেক বড় জায়গা লাগবে না? যে পরিবেশে যদি এই জলীয় বাষ্পকে ধারণ করার জন্য অনেক বেশি জায়গা থাকে, তাহলেই তো জলীয় বাষ্পটা বের হইতে পারবে। নাহলে তো বের হইতে পারবে না, বলবো এই পরিবেশে জলীয় বাষ্প কমুক তারপরে তুই বাইর হয়। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তো যদি তাপমাত্রা বাড়ে, তাহলে পরিবেশে জলীয় বাষ্পকে ধারণ করার বা ওকে নেওয়ার যে স্পেসটা, সেটা বৃদ্ধি পায়। তখন ও সুন্দর করে বের হয়ে যাবে, আর স্পেস বাড়ছে। ধরো তুমি আগে 1 রুমে থাকতা, তাপমাত্রা বাড়ায় 2 রুম হয়ে গেছে, তখন তো তুমি ইজিলি ঢুকতে পারবা। জিনিসটা এরকম, তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ে বায়ুমণ্ডলে, তখন উদ্ভিদ দিয়ে প্রস্বেদনের মাধ্যমে জলীয় বাষ্পটা ইজিলি বের হইতে পারে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে সবার? কারণ এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং আজকের ক্লাসে এটাই সবচেয়ে কঠিন কথা। তানহা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম নাদিয়া। আচ্ছা, তো তোমরা এটুকু কি বুঝতে পেরেছো? মানে এই যে জলীয় বাষ্পর যে কথাটা বললাম, এটুকু ক্লিয়ার হয়েছে নাকি? কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কথা আজকের, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। তো এটা বুঝতে পেরেছো কে কে? যে তাপমাত্রা বাড়লে, ওহো সঞ্জিতা, যে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ে। তাহলে যেহেতু অনেক বেশি ধারণ করতে পারবে, মানে কি অনেকগুলা জায়গা আছে, তখন পাতা দিয়ে পানি জলীয় বাষ্প আকারে ইজিলি বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। না, আজকে তো রক্তে যেতে পারবো না রে বাবা। সুমনারও আজকে নেট প্রবলেম করতেছে। আদনান সিলেট থেকে, হাবিবা বলতেছে ক্লিয়ার। তাহলে বাকিরা বলো, একটু বুঝতে পারছো না? কারণ এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো অনেকে বলতেছে ক্লাস নাকি আটকে যাচ্ছে, আমার এখানে তো ক্লিয়ারই লাগতেছে। আমার এখানে নেট ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো? কেউ তো কিছু বলে না, না বুঝলে বলো, আরেকবার বলি, ঠিক আছে? মনে করো যদি তাপমাত্রা বাড়ে, একটা পয়েন্ট হচ্ছে পানি সহজে বাষ্প হতে পারে, এটা সহজ আমরা জানি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। তো মনে করো যে এটা হচ্ছে বায়ুমণ্ডল, এটা হচ্ছে বায়ুমণ্ডল। তো যখন বেশি বেশি তাপ দিবে, তখন এই বায়ুমণ্ডলে জলীয় বাষ্প নেওয়ার জন্য যে জায়গা, ওটা অনেক বেড়ে যাবে। জলীয় বাষ্প নেওয়ার জায়গা যদি বেড়ে যায়, তখন উদ্ভিদ প্রস্বেদনের মাধ্যমে যে পানি জলীয় বাষ্প আকারে বের করতেছে, ওইটা বেশি বেশি বের করতে পারবে। কারণ কি, তাপমাত্রা বাড়ার কারণে জলীয় বাষ্প ধারণ করার যে ক্ষমতা, বায়ুমণ্ডলের যে জায়গা, সেটা বেড়ে যায়। আর জায়গা বেড়ে গেলে তো বেশি জিনিস ঢুকতে পারবে। তাহলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, মানে জলীয় বাষ্পকে নেওয়ার যে ক্ষমতা, সেটা বেড়ে যায়। তখন উদ্ভিদ থেকে প্রস্বেদনের মাধ্যমে বেশি বেশি পানি বায়ুমণ্ডলে প্রবেশ করতে
পারে। তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা বাড়লে আলটিমেটলি প্রস্বেদন বেশি বেশি হচ্ছে। তাপমাত্রা বাড়লে যেহেতু বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এবং প্রস্বেদনের মাধ্যমে তো আসলে জলীয় বাষ্পই বের হচ্ছে, তো দেখা যায় যেহেতু ধারণ ক্ষমতা বাড়তেছে সো বেশি বেশি প্রস্বেদন হবে। তো জায়গা তো আছে, আমি বেশি বেশি পানি বাষ্পকারে বাইর করে দিব, সমস্যা তো নাই। রক্তে বায়োলজির জ্বালা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে যাচ্ছি। ও তাহলে তো একটা কথা লিখিই নেই। তাহলে আলটিমেটলি কি হইল? আলটিমেটলি হচ্ছে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে প্রস্বেদনটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে প্রস্বেদন বাড়বে, এই কারণ হচ্ছে এই দুইটা। ওকে, তাহলে আমরা আলো পড়লাম, তাপমাত্রা পড়লাম, এবার হচ্ছে বায়ু প্রবাহ। লাস্টে পড়বো আপেক্ষিক আর্দ্রতা, কারণ ওটা হচ্ছে বেশি দুষ্ট। তাহলে তোমরা এখন অ্যান্সার দাও যে যদি আলো যদি কমে যায় তাহলে প্রস্বেদন কি কমবে না বাড়বে? আলো যদি কমে যায় প্রস্বেদন বাড়বে না কমবে? আলো যদি কমে যায় প্রস্বেদন কি বাড়বে নাকি কমবে? তোমরা বলো, দেখি কে অ্যান্সার দিতে পারে। আলো যদি কমে যায় প্রস্বেদন বাড়বে নাকি কমবে? ব্লাড তো অনেক মজার জিনিস, তো ওইটা হচ্ছে মানে শুরু করলে অনেকক্ষণ পড়াইতে হবে। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ব্লাডে যাব, কারণ প্রস্বেদন আজকে শেষ করতে হবে। তো আয়শা বলতেছে কমবে, তো বাকিরা গিয়ে কি বলো? অনন্ত বলতেছে কমবে। তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প বেশি থাকে, ঠিক আছে, বাট জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাও বেশি থাকে, এই জন্য সমস্যা হয় না। তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প বাড়তেছে, বাট ওটা ধারণ করার ক্ষমতাটাও বাড়তেছে, তো এই জন্য প্রবলেম হয় না। আচ্ছা, ব্লাডের অপেক্ষায় ছিলা, হৃৎপিণ্ডের কিন্তু অলরেডি একটা ক্লাস আছে, ওটা দেখে নিতে পারো। ওকে, ভেরি গুড। তো সবাই পারছো যে আলো যদি কম থাকে তাহলে পত্ররন্ধ্র কম খোলা থাকবে, তাহলে পত্ররন্ধ্র কম খোলা থাকলে তো প্রস্বেদন দিয়ে পানি বেরই হইতে পারবে না। সো আলটিমেটলি কী হবে? আলো যদি কমে প্রস্বেদনও কমে। তাহলে তাপমাত্রা যদি বাড়ে তাহলে প্রস্বেদন কি হবে? 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 বলে ফেলো দ্রুত। জেনিফা বলছে বাড়বে। হৃৎপিণ্ডের ক্লাস এসএসসির উপরেও আছে, এসএসসির উপরেও হৃৎপিণ্ডের ক্লাস নিছিলাম আমার যতদূর মনে আছে, খেয়াল করো। হৃৎপিণ্ডের উপর মনে হয় 2টা ক্লাস আছে, আর এইচএসসির হইলেও সমস্যা নাই, দেখবা শেখা হবে, বাড়বে, বৃদ্ধি পাবে। ওকে, সাবাস, সবাই ব্রিলিয়ান্ট, বাহ, ভাল লাগতেছে, সবাই পারতেছে। তাহলে তাপমাত্রাও যদি বাড়ে, যেহেতু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়তেছে, সো প্রস্বেদনও বাড়বে। তাহলে আমরা 2টা পয়েন্ট হচ্ছে শিখে গেলাম।
এই দুইটা পয়েন্ট মনে থাকবে তো? এই ভুলবা কেউ? এই দুইটা পয়েন্ট কি মনে থাকবে? কারো কিন্তু ভোলা যাবে না। এই দুইটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। মনে থাকবে তো? ভুলে যাবা না তো? এই ভাইয়াকে ভুলে যাবা? মনে থাকতে হবে কিন্তু, মনে থাকতে হবে কিন্তু, ভুলে যাওয়া চলবে না। এবার আমরা আসো বায়ু প্রবাহতে চাই। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ। জেনিফা, আচ্ছা ওকে, অনন্ত বলছে মনে থাকবে, ভেরি গুড। ইনশাল্লাহ না দিয়ে আমরা বলবো না। এবার বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ খুবই মজার জিনিস। খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, তাই না? এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এখন দেখো যে প্রস্বেদনের মাধ্যমে এখানে ধরো অনেকগুলা পানির বাষ্প আছে, অনেকগুলা পানির বাষ্প আছে। তাহলে এই বায়ুমণ্ডলটা কি একটু ভেজা ভেজা থাকবে না? তাহলে বায়ুমণ্ডলটা কি সিক্ত অবস্থায় আছে। সিক্ত মানে কি? ভেজা। তার মানে কি যে বায়ুমণ্ডল যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে ততটুকু জলীয় বাষ্প অলরেডি প্রস্বেদনের মাধ্যমে এখানে আছে। মানে রুমের মধ্যে আর জায়গা নাই, যে রুমটা একদম ভিজে গেছে, রুমে আর জায়গা নেই। এখন ধরো কোনো একটা বায়ু, সে কি করলো, সাই করে এই গাছের উপর দিয়ে বয়ে গেল, বা এই পাতাটাকে একটা ধাক্কা দিয়ে গেল। তাহলে এই যে বায়ু প্রবাহটা গেল, বায়ু প্রবাহের কারণে এই জলীয় বাষ্পগুলো সব উড়ে যে কই চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে উড়ে যদি চলে যায় তাহলে এই জায়গাটা কি আবার ফাঁকা হয়ে গেল না? তাহলে আবার যদি ফাঁকা হয়ে যায় তখন আবার কি হবে? আবার প্রস্বেদন হবে, ঠিক আছে? তারপরে যদি আবার একটা বায়ু আসে, আবার এগুলোকে সরায় দিবে। তাহলে দেখো বায়ু প্রবাহ যদি বেশি হয়, প্রস্বেদন আবার হচ্ছে। যে ফার্স্টে তো সবাই চুপচাপ বসে আছে, যে প্রস্বেদন আর হতে পারছে না, যে রুমে তো আর জায়গা নাই, বের হয়ে কোথায় যাব। কিন্তু যখনই বাতাস এসে এগুলোকে সরাই দিচ্ছে তখন আবার প্রস্বেদন হচ্ছে, আবার বাতাস এসে সরাই দিচ্ছে, আবার প্রস্বেদন হচ্ছে। তার মানে বায়ু প্রবাহ যত হচ্ছে বারবার, বারবার প্রস্বেদনও হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে বায়ু প্রবাহর ফলে কি হয়? প্রস্বেদনটা বেশি হয়। তো বায়ু প্রবাহর ফলে দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে পত্র মানে পাতাগুলো নড়াচড়া করে বা আন্দোলিত হয়, আন্দোলিত হয়। পত্ররন্ধ্র নড়াচড়া করে বা আন্দোলিত হয়, এবং পত্ররন্ধ্রের চাপ বাড়ে। ফলে আলটিমেটলি কি হয়? প্রস্বেদন বৃদ্ধি পায়। তো পত্ররন্ধ্রের চাপ মানে কি? এটা কিন্তু মুরগির চাপ বা গরুর চাপ না, এটা হচ্ছে পত্ররন্ধ্রের চাপ। কে জানি একটা পোস্ট করছিল, বুঝছো, যে কোথায় ভালো মুরগির চাপ পাওয়া যায়। রাদিদ, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে রাদিদকে দেখতে পাচ্ছি। এখন দেখো যে কে জানি একটা পোস্ট করছে যে ভাই ভালো মুরগির চাপ কোথায় পাওয়া যায়। সে হচ্ছে যে কমেন্ট করছে যে ভাই আপনি এখান থেকে একটা বাস নেবেন, ওই বাস দিয়ে অমুক জায়গায় যাবেন, অমুক জায়গায় যেয়ে একটা রিক্সা নেবেন, ওই রিক্সা থেকে নামার পরে 10 মিনিট হাঁটবেন, হাঁটার পরে দেখবেন যে একটা বড় মুরগির ফার্ম আছে, ওই ফার্মে যেয়ে শুয়ে পড়বেন, তাইলে দেখবেন যে মুরগির চাপ পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফানি পোস্ট। তো তাও ভালো বলে না গরুর চাপ কোথায় পাওয়া যায়, তাহলে তো বলতো যে গোয়াল ঘরে যে শুয়ে পড়বেন, এরপর দেখবেন যে গরু কীভাবে চাপ দেয়। তো এটা মুরগির চাপও না, গরুর চাপও না। দেখো পত্ররন্ধ্র কেমন ছিল? পত্ররন্ধ্র ছিল এরকম, একটু ইয়া হয়ে গেল। তো মাঝখানে যে ছিদ্রটা, এটা হচ্ছে পত্ররন্ধ্র। তা এখন
এই পতন যদি দুই পাশ দিকে চাপ দেওয়া হয়, মানে ভিতরের দিকে, হ্যাঁ, বাইরে চাপ দিলে তো পতনটা বন্ধ হয়ে যাবে। তো মনে করো ভিতর দিক থেকে এরকম চাপ দেওয়া হচ্ছে, যে যখন বায়ু প্রবাহ বাড়ে তখন পত্ররন্ধ্রের মধ্যে চাপ বাড়ে। তো চাপ বাড়লে কি হয়, এই পাতা দিয়ে ফুস করে তোমার পানি জলীয়বাষ্প করে বের হয়ে যায়। তো এই হচ্ছে দুইটা কারণ। তো আলটিমেটলি এই দুইটা কারণে কি হয়, যে বায়ু প্রবাহ যদি বাড়ে তাহলে প্রস্বেদন বাড়বে, বা পাতা যদি আন্দোলিত হয় প্রস্বেদন বাড়বে, পত্ররন্ধ্রে যদি ভিতরে চাপ বাড়ে প্রস্বেদন বাড়বে। আমি তো অনেকগুলো এমসিকিউ শিখে ফেললাম, বুঝছো? এই চাপটা খেতে কেমন, কিসের চাপ বুঝাইতেছো, মুরগির চাপ না গরুর চাপ? পত্ররন্ধ্রের চাপ তো আর আমি খাই না, মুরগি খাইছি, গরু খাইছি, খাসিরটাও খাইছি। তাহলে এটা বুঝা গেছে। এটা যদি বুঝা থাকে, আমাদের যে চ্যালেঞ্জিং টাইম সেটা হচ্ছে এখন আসবে, কারণ আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্যাল টাইপের। ছেলেগুলা কি করতেছে, ছেলেগুলা পড়ায় মনোযোগ দাও। তাহলে কি বায়ু প্রবাহ বুঝা গেছে? তাহলে বায়ু প্রবাহ যদি বেশি হয় তাহলে কি হবে, যে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প ছিল সেগুলো সরে যাবে। তো জলীয় বাষ্প সরে গেলে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো জায়গাটা যদি ফাঁকা হয়ে যায় তখন কি হবে, বেশি বেশি প্রস্বেদন হবে। সিম্পল অ্যাজ দ্যাট। আমার আম্মু খুব লাকি কেন? আমার আম্মু লাকি কেন? এই বুঝছো, বায়ুপ্রবাহ বুঝা গেছে, তাহলে আমরা মুছে দিব এটা। তোমরা কি বায়ুপ্রবাহ কার কার ক্লিয়ার হয়েছে জানাও, কমেন্টে জানাও বায়ুপ্রবাহ কার কার ক্লিয়ার হয়েছে। এই পোলাপান দুষ্টামি করো না। এই সৃষ্টি কই? সৃষ্টিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ধরে নিয়ে আসো ওকে। তাহলে বায়ুপ্রবাহ বুঝতে পারছো? আমার মতো একটা ছেলে পাইছে আল্লাহ রে। আম্মুরে বলতে হবে আজকে, আম্মু তো আবেগে আপ্লুত হয়ে যাবে। তো দিলাম কিন্তু মুইছা। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? নাইলা বলছে হাফ ক্লিয়ার। ওকে নাইলা, আরেকবার বলি শোনো, যারা যারা বুঝে নেয় আরেকবার বলি। খেয়াল করো যে প্রস্বেদনের মাধ্যমে কি হয়, যে পানি বাষ্প আকারে বের হয়, তাই না? পানি হচ্ছে বাষ্প আকারে বের হয়। তো ধরো অলরেডি পানি বাষ্প আকারে বের হয়েছে। তো মনে করো বায়ুমণ্ডলে পানি বলতে কি, জলীয় বাষ্প, তাই না? তো ধরো বায়ুমণ্ডলে এই জলীয় বাষ্পকে নেওয়ার মতো যতটুকু জায়গা ছিল পুরোটা ফিল আপ হয়ে গেছে। তো এখন তো তাইলে প্রস্বেদনের মাধ্যমে আর কোনো জলীয় বাষ্প বের হইতে পারবে না। তো এরপরে কি হয়, এরপর ধরো যে কোনো একটা বাতাস বা একটা বাতাস, ধরো এটার উপর দিয়ে জোরে একটা বাতাস চলে গেল। বাতাস চলে গেলে কি হবে, এই বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প ছিল সেগুলোকে সরায় ফেলবে। সরায় ফেললে এই জায়গাটা আবার ফাঁকা হয়ে গেল না? ফাঁকা হয়ে গেলে তখন কি হবে, এই পাতা থেকে আবারও জলীয় বাষ্প বাইর হবে। জলীয় বাষ্প বের হওয়া মানেই তো প্রস্বেদন। তাহলে আবার ফিল আপ হয়ে গেছে, আবার বাতাস আসবে, সরাই দিবে এগুলাকে, আবার প্রস্বেদন হবে। তাহলে বাতাস আসা মানে হচ্ছে কি, বায়ু প্রবাহ মানে বাতাসের প্রবাহ। তাহলে বাতাস যতবারই আসতেছে পুরাতন জলীয় বাষ্পকে সরিয়ে দিচ্ছে, আবার প্রস্বেদন হচ্ছে, আবার বাতাস আসতেছে, আবার প্রস্বেদন হচ্ছে। তাহলে বায়ু প্রবাহ হচ্ছে, প্রস্বেদন হচ্ছে। তাহলে বায়ু প্রবাহ যদি বাড়ে প্রস্বেদনও বাড়বে। তো এটাই আর কি। ওকে, অনেক কিছু হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তো জেনিফা আজকে খুবই খুশি। এই জেনিফা ট্রিট দাও। জেনিফা আজকে খুব খুশি, সবাইকে ট্রিট দিবে আজকে। জেনিফা সবাইকে ট্রিট দাও, ট্রিট দাও। কি ট্রিট দিবা বলো? তাহলে হচ্ছে আমরা বায়ু প্রবাহ পড়ে ফেললাম। এবার সে আমাদের দুষ্ট আপেক্ষিক আর্দ্রতা। এখানে হচ্ছে একদম 100% মনোযোগ দিতে হবে। সবাই হচ্ছে কমেন্ট সোয়াইপ করে ফেলো, তাহলে আর কারো কমেন্ট দেখা লাগবে না।
অনন্ত বলতেছে এইচডি ক্লিয়ার। আচ্ছা, নাইলে এখন বুঝতে পারছে যে আলহামদুলিল্লাহ। তো আসলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির, তো সবাই অনেক বেশি মনোযোগ দিতে হবে। আপেক্ষিক আর্দ্রতা। তো এখন কিছু বেসিক বুঝতে হবে, তাহলে তোমরা বইয়ে দেখবা অনেক ব্যাখ্যা লেখা আছে, বাট ওগুলো পড়লে না মনে হয় যে মানে নিউরনের মধ্যে প্যাচ লেগে যায়। হ্যাঁ, তো ওইভাবে পড়া যাবে না। জারিন তো হচ্ছে 22 ব্যাচে। আচ্ছা, খেয়াল করো সবাই, কিভাবে বুঝাই তোমাদেরকে। মনে করো যে একটা হেলদি পারসন, হেলদি বলতে কি একটু স্থূল, হেলদি মানে স্থূল, আর হচ্ছে 2 বছরের বাচ্চা। এখানে কোনো 2 বছরের বাচ্চা আসো নাকি? এখানে কোনো 2 বছরের বাচ্চা আসো? আছে তো মনে হয় কয়েকজন। ট্রিট দিবে, শ্রেণীটা ট্রিট দিবে। আচ্ছা দেখো, তো দেখো আমরা দুইটা জিনিস বলতেছি। একটা হচ্ছে খুবই মানে স্থূল, একটু মোটা সোটা টাইপের মানুষ, একটা হচ্ছে 2 বছরের বাচ্চা। তো এখন ধরো যে তুমি এই মোটা মানুষটাকে ধরো তুমি 2 প্লেট কি দিবা, কি খাবার দেওয়া যায়? তোমরাই বলো যে এই মোটা মানুষটাকে আমরা 2 প্লেট কি খাইতে দিব? বিরিয়ানি, কাচ্চি, পোলাও, বার্গার? না, বার্গার তো আসলে 2 প্লেট হয় না, 2টা বার্গার হয়। তোমরাই বলো কি খাইতে দিবা? ভালো কিছু হইতে হবে। তো নাদিয়া বলতেছে 2 বছরের বাচ্চা, সামান্তা নাকি 2 বছরের বাচ্চা, বিরিয়ানি খাইতে দিবে। নাইলা বলছে বিরিয়ানি। মুড়ি, 2 প্লেট মুড়ি দিবা? আর কি দিবা? মুড়ি কেন? হয় মুড়ি ভাল লাগে? আমার তো মুড়ি ভাল লাগে না। পোলাপান কিছু এলে বলে যায় মুড়ি খা, তখন তো মেজাজ খারাপ হয়ে যায়। ও সৃষ্টি, এই জন্যই তো বলি যে কেউ নাই। পুরা গরু দিয়ে দিব? পুরা গরু খাইলে তো পরে হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি করাইতে হবে, দেখা যাবে হার্ট ব্লক হয়ে মারা গেছে। আচ্ছা ধরো আমরা 2 প্লেট বিরিয়ানি দিলাম, খাইলো বিরিয়ানি, সে খাইলো, সমস্যা নেই। 2 প্লেট বিরিয়ানি হচ্ছে আমরা দিলাম। মনে করো এই হেলদি পার্সনটা হচ্ছে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, মানে পেটের মধ্যে মনে করো অনেক জায়গা, ধারণ ক্ষমতা অনেক বেশি। আর এই খাবারটা মনে করো জলীয় বাষ্প। তো দেখো এই যে মোটা মানুষটা, তার ধারণ ক্ষমতা অনেক বেশি, তারে তুমি যদি 2 প্লেট বিরিয়ানিও দাও তার কিছু যায় আসে না, তাই না? খেয়াল করো বাতাসে, তার আগে এইটা বলো, বাতাসে যদি জলীয় বাষ্প থাকে, বাতাস কি শুকনা থাকবে না ভিজে যাবে? এটা আগে বলো। বাতাসে যদি বেশি জলীয় বাষ্প থাকে তাহলে বাতাস কি শুকনা থাকবে নাকি ভিজে যাবে? এটা বলো আমাকে। কাচ্চি খেতে দিবে? আরে সাবাস, সিনথিয়া নাকি 2 বছরের বাচ্চা, আমিও 2 বছরের বাচ্চা। ক্লাসে লিমিটেড ফান পাচ্ছ, আমরা আসলে আনলিমিটেড ফান পেতে যাচ্ছিলাম। তাহলে দেখো জলীয় বাষ্প যদি বেশি থাকে বাতাসে, তাহলে বাতাসটা কিন্তু ভিজে যাবে, কারণ জলীয় বাষ্পতে পানি তো ভিজে অবভিয়াসলি। এক্স্যাক্টলি, হ্যাঁ, অনেকে সবারটা ঠিক আছে। তো খেয়াল করো এখন হেলদি পার্সনের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বা খাবার খাওয়ার ক্ষমতা অনেক বেশি। তাকে তুমি যদি 2 প্লেট বিরিয়ানি, কিন্তু অনেক, বা 2 প্লেট জলীয় বাষ্প তুমি যদি তাকে দাও, তারপরেও দেখা যাবে তার পেটে ক্ষুধা, বলে যে বা কি ভাই আর দিবেন না, আর বিরিয়ানি দিবেন না? বলে কি ভাই আপনি 2 প্লেট বিরিয়ানি খেলেন, আরও চান? বলে আরে ভাই এটা তো আমার ওয়ার্ম আপ আসছিল, আমি তো কেবল শুরু করলাম। যে 2 প্লেট বিরিয়ানি হচ্ছে তার জন্য একটা অ্যাপিটাইজার, মানে খাবার শুরু করার ধান্দা। তাহলে দেখলাম যে
যদি ধারণ ক্ষমতা অনেক বেশি হয় তাহলে জলীয় বাষ্প বেশি হইলেও আবহাওয়া শুকনা থাকে। মোটা মানুষ অনেক বেশি খাওয়ার পরেও পেটের মধ্যে জায়গা থাকে, সেইভাবে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অনেক বেশি থাকলে যদি জলীয় বাষ্প তুমি বেশি বেশিও দাও তারপরে দেখবে যে পরিবেশটা শুকনা আছে, কারণ ধারণ ক্ষমতা অনেক বেশি। এখন চিন্তা করো 2 বছরের বাচ্চার ক্ষেত্রে 2 প্লেট তো দূরের কথা, তুমি যদি ওকে 1 প্লেট বিরিয়ানিও দাও ও খাওয়ার পরে কিন্তু 12টা বেজে যাবে। তো 2 বছরের বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে ওর ধারণ ক্ষমতা কম, খাইতেও দিছি কম, তারপরেও ওর অবস্থা খারাপ। তার মানে বলতে পারি যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম থাকলে জলীয় বাষ্পও যদি কমও দেই তারপরেও দেখা যায় অনেক সময় ভেজা থাকতে পারে। ঠিক আছে, যে ধারণ ক্ষমতা অনেক বেশি থাকলে জলীয় বাষ্প অনেক বেশি থাকলেও দেখা যায় শুকনা থাকতে পারে। আবার ধারণ ক্ষমতা যদি কম থাকে, তুমি কম খাবার দিলেও বা কম জলীয় বাষ্প দিলেও দেখা যায় অনেক সময় আবহাওয়াটা ভিজে যায়। তো এটা জাস্ট নর্মাল একটা কথা। এখান থেকে তোমাদের একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে জলীয় বাষ্প বেশি মানেই প্রস্বেদন বেশি হওয়া। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বেশি থাকে তাহলে প্রস্বেদনের মাধ্যমে বেশি বেশি জলীয় বাষ্প বের হইতে পারবে। এটাই মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই। জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা যদি বেশি থাকে তাহলে সে বেশি বেশি জলীয় বাষ্প নিতে পারবে। আর বেশি বেশি জলীয় বাষ্প নিতে পারা মানেই কি বেশি বেশি প্রস্বেদন হবে। তাহলে সবগুলো কিন্তু একদম একটার সাথে কানেক্টেড। তাহলে জলীয় বাষ্প যদি বেশি হয় মানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যে অনেক বেশি নিতে পারতেছে, অনেক বেশি জায়গা আছে, তাহলে প্রস্বেদন হইতে সমস্যা তো নাই, তাই না? তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি মানে বেশি বেশি খাবার দিতে পারছো, মানে কি বেশি বেশি প্রস্বেদন হতে পারতেছে। তো ঠিক আছে, বাচ্চারা কথা বললো না, এটা হচ্ছে 100% মনোযোগ দাও। তাহলে তুমি যদি উপরে সব কিছু ভুলে যাও, তুমি এইটুকু মনে রাখো যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি থাকলে প্রস্বেদন বেশি হবে, কারণ ধারণ ক্ষমতা বেশি থাকলে অনেক বেশি জলীয় বাষ্প পরিবেশ নিতে পারবে, তার মানে কি অনেক বেশি বেশি প্রস্বেদনের মাধ্যমে জলীয় বাষ্প বের হবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার রাখো। এখন হচ্ছে আমরা একটু ব্যাখ্যার মধ্যে যাই যে আপেক্ষিক আর্দ্রতার মধ্যে প্যাচটা কোন জায়গায়। প্যাচটা খেয়াল রাখো যে আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে বায়ুমণ্ডলে, সবাই খেয়াল করো, জলীয় বাষ্পের পরিমাণ। আপেক্ষিক আর্দ্রতা ইকুয়ালস টু কি? বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তা আমি দেখবো যে কে গণিতে ভালো, অঙ্কে ভালো কে। খেয়াল করো, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তুমি আমাকে বলো যে কি কোশ্চেন করবো তোমাকে। কোশ্চেনটা গুছায় নেই, কারণ কোশ্চেনটা অনেকভাবে করা যায়, তো তোমাদের জন্য সহজ কিভাবে হবে। আচ্ছা, তোমরা আমাকে বলো, ধরলাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো এখন 1 আর 2 এর মধ্যে খেয়াল করো, 1 আর 2 এর মধ্যে কোনটা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমবে। এবার দেখি যে
অঙ্ক ভালো পারো কে? তোমরা আমাকে বলো 1 আর 2 এর মধ্যে কোনটা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমবে? 1 আর 2 এর মধ্যে কোনটা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমবে? তা আমি দেখবো যে ম্যাথস কে পারে। সো লেটস সি। রাফি বলতেছে 2 মেবি। কেন মেবি কেন? ভেরি গুড, যেটা নাইলা অ্যান্সার দিছো, তারপর অনন্ত অ্যান্সার দিছো 2, ইয়েস, যারা 2 অ্যান্সার দিছো কারেক্ট। এর কারণ কি? আপেক্ষিক আর্দ্রতা এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা একটা এটার কি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? যে এইটা বাড়লে এইটা কমবে, অথবা এইটা বাড়লে এইটা কমবে, যে কোনো উল্টাটা হবে। তো তাহলে আমরা বলতে পারি যে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বাড়ে আপেক্ষিক আর্দ্রতা কমবে, বা আমরা উল্টাভাবে বলতে পারি যে আপেক্ষিক আর্দ্রতা যদি কমে, আপেক্ষিক আর্দ্রতা যদি কমে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে। কারণ কি একটা একটা ব্যস্তানুপাতিক, এটা যদি কমতে হয় এটাকে বাড়তে হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যদি কমে তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, মানে নিচেরটা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে। আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বাড়ে তাহলে প্রস্বেদন বাড়বে না কমবে? ঝটফট অ্যান্সার দিয়ে ফেলো। আপেক্ষিক আর্দ্রতা যদি কমে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বাড়ে প্রস্বেদন বাড়বে নাকি কমবে? প্লিজ এটার অ্যান্সারটা পারা চাই। আজকে নেটের অফিসে যে হামলা করবা, বুঝছো? নেটের অফিসে যে হামলা করবা, বলবা যে নেট ঠিক করে, নাহলে কিন্তু ঠান্ডা পানি ছিটাই মারবো। বলবা যে নেট ঠিক না করলে কিন্তু 1 বালতি বরফ পানি আইনা ঢাইলে দিব। তো নাইলা বলতেছে বাড়বে, রাফি বলতেছে বাড়বে, জোবাইদা বলছে, রাফি 2 বার বলছে, হিয়া বলছে, জেনিফা, আলিশা, রাফি 3 বার বলছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যদি কমে জলীয় বাষ্পের পরিমাণটা বাড়বে, আর জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে মানে ধারণ ক্ষমতা যদি বাড়ে, ধারণ ক্ষমতাটা লিখবা, কারণ ধারণ ক্ষমতা মানে কি, কতটুকু স্পেস আছে। তাহলে ধারণ ক্ষমতা যদি বাড়ে তাহলে আমাদের যে 2 বছরের বাচ্চা ছিল প্রস্বেদন বাড়বে। তাহলে আমরা উল্টাটা লিখে ফেলাই। উল্টাটা কি? যে যদি আপেক্ষিক, বোর্ডে লেখা অনেক কষ্ট, বুঝছো? যদি বাড়ে, ভার্টিক্যালি লিখতে হয় তো অনেক কষ্ট হয়ে যায়। আপেক্ষিক আর্দ্রতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমবে। এটা বাড়লে নিচেরটা কমবে, তাহলে আলটিমেটলি কি হবে? প্রস্বেদন কমবে। তাহলে তুমি যদি সব কিছু ভুলেও যাও, শুরুর কথা শেষের কথাটা মনে রাখবা। এতক্ষণ যা পড়াইলাম সব যদি তুমি ভুলেও যাও, সব কিছু যদি তুমি ভুলেও যাও, এটা মনে রাখবা যে আপেক্ষিক আর্দ্রতা যদি কমে প্রস্বেদন বাড়বে, আপেক্ষিক আর্দ্রতা যদি বাড়ে প্রস্বেদন কমবে। যে কোনো একটা মনে রাখবা, 2টা মনে রাখলে প্যাস লেগে যাবে।
তো তুমি একটাই মনে রাখো যে আপেক্ষিক আর্দ্রতা এবং প্রস্বেদন একটা একটার কি ব্যস্তানুপাতিক। আপেক্ষিক আর্দ্রতা এবং প্রস্বেদন একটা একটা ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি যে আপেক্ষিক আর্দ্রতা ব্যস্তানুপাতিক প্রস্বেদন। ওকে, তো এটা ছিল আমাদের ক্লাসের আজকে সবচেয়ে কঠিন পড়া। তো আজকের ক্লাসের সবচেয়ে কঠিন পড়া কে কে বুঝতে পারলো সেটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। আজকের ক্লাসের কঠিন পড়া কে কে বুঝতে পারলো সেটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। সুমাইয়া দেখে ফেলো, সমস্যা নাই, কাজে দিবে। আমার হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, থ্যাংক ইউ। মেডিকেলে যারা পড়াশোনা করে তাদের হ্যান্ডরাইটিং কিন্তু সুন্দরই থাকে, কিন্তু যখন ডাক্তার হয়ে যায় তখন এত স্পিডে সব কিছু লিখতে হয় যে তখন হ্যান্ডরাইটিং আর ঠিক থাকে না। তা আমি জানি না যে আমি ডাক্তার হওয়ার পরে আমার হ্যান্ডরাইটিং কেমন থাকবে। তো তোমরা দোয়া করো যাতে ভাইয়ার প্রেসক্রিপশন লিখলে যাতে হ্যান্ডরাইটিংটা সুন্দর রাখতে পারি, ঠিক আছে? তো কে কে বুঝছো? নাইলা বুঝছে, রামিন বুঝছে, অনন্ত বুঝছে, জেনিফা বুঝছে, হিয়া বুঝতে পারছে, আয়শা বুঝছে। আচ্ছা যাক, তা আমি মোটামুটি সার্থক নাকি বলা যায়। হাবিবা বুঝছে, তো আমার অ্যাচিভমেন্ট হয়েছে। ইয়েস, অ্যাচিভমেন্ট ইনশাল্লাহ, দোয়া করো। হ্যাঁ নাদিয়া, তুমি হচ্ছে আরেকবার রেকর্ড দেখে নিও। তফা, হ্যালো তফা। সৃষ্টি হচ্ছে নেট আজকে বিট্রে করতেছে, তো নেটের অফিসে যায় বলবা যে ভাই নেট ঠিক করে না, লেগে তো ঠান্ডা পানি ঢেলে দিব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা প্রস্বেদনের যে বাহ্যিক প্রভাবকগুলা যেগুলো একটু কঠিন ছিল সেগুলো মনে রাখছি। আতা বায়ু দিয়ে, আ দিয়ে হচ্ছে আলো এবং আপেক্ষিক আর্দ্রতা, তা দিয়ে তাপমাত্রা, বায়ু দিয়ে হচ্ছে বায়ু প্রবাহ। এই চারটা জিনিস আমরা শিখে ফেললাম। তো আশা করি আমাদের আর কখনো ভুল হবে না। তো এই আপেক্ষিক আর্দ্রতা নিয়ে পরীক্ষাতে বেশি কনফিউশন লাগে, তখন তোমরা এই ইকুয়েশনটা মনে রাখতে পারো এবং এই দুইটা লাইন মনে রাখতে পারো। মানে এগুলো চাইলে তোমরা বইয়ের পাশে ছোট করে লিখতে পারো, অথবা ধরো তোমার সে কঠিন লাগে, তুমি কিচ্ছু পারো না, তাহলে বইয়ে জাস্ট এই জিনিসটা লিখে পারবা যে ভাই আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রস্বেদন কমে, আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রস্বেদন বাড়ে। তুমি যদি এগুলো খুবই কঠিন লাগে তুমি জাস্ট এইটা বইয়ের মধ্যে লিখে রাখো, যাতে পরীক্ষার আগে ভিতরে পড়ার সময় নেই, জাস্ট এই ইকুয়েশন দেখে মাথায় সেট করে ফেলবা, পরীক্ষা হলে যে কাবাই দিয়ে আসবা, ঠিক আছে? ও বাবা টিট চাই। হ্যাঁ অবশ্যই, আম্মুকে অবশ্যই বলবো। আচ্ছা তাহলে হচ্ছে ভাইয়া মুছে দিলাম। তাহলে হচ্ছে আমরা বাহ্যিক প্রভাবক পড়লাম, তাহলে আমরা এখন অভ্যন্তরীণ প্রভাবক পড়বো। এগুলো খুবই ইজি, কোনো ঝামেলা নেই এসবের মধ্যে। তো দিলাম মুছা। তাহলে আমরা বাহ্যিক প্রভাবককে কোপায় দিয়ে আসলাম। তো কোপাকপি শেষে এখন আমরা চলে যাব অভ্যন্তরীণ প্রভাবকে। তাহলে আমাদের বাহ্যিক প্রভাবক আমরা এ প্লাস, তাহলে এবার আসছে অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক এই কি বক শালিক কাক দিয়ে ভরা রাখছে, খালি বক 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 বক। এই প্রভাবকের মধ্যে মানে পড়াইতে গেলেও বেশি বক বক করা লাগে। হ্যাঁ বরফ ছুঁড়ে আমরা থ্রেড দিবা, বলবো যে রাতের গভীরে বরফ ছুঁড়ে মারবো। আর অভ্যন্তরীণ প্রভাবক কী কী আছে এগুলো খুবই সহজ। এক নম্বর হচ্ছে পত্ররন্ধ্র, 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 পত্ররন্ধ্র। যে পত্ররন্ধ্রের সংখ্যা, যে পত্ররন্ধ্র যদি যত বেশি বেশি হবে তত বেশি বেশি প্রস্বেদন হবে, তাই না? তারপর পত্ররন্ধ্রের আয়তন, যে পত্ররন্ধ্র যত বড় হবে, পত্ররন্ধ্র যত বড় হবে তত বেশি জায়গা থাকবে, এবং তত বেশি জায়গা থাকলে তত বেশি প্রস্বেদন হবে। তাহলে পত্ররন্ধ্রের সংখ্যা বাড়লে প্রস্বেদন বাড়বে, আয়তন বাড়লে প্রস্বেদন বাড়বে। পত্ররন্ধ্রের গঠনটা যদি সুন্দর থাকে
তাহলে প্রচ্ছদন ভালো মতো হবে। যেমন ধরো যে এটা মার্কার, এখন মার্কার যদি এরকম বাঁকা থাকতো আমি তো লিখতে পারতাম না। তাহলে পত্রন্দ যেমন থাকার কথা ওইটার গঠন যদি ওরকম না থাকে তাহলে তো হবে না ঠিকমতো প্রচ্ছদন। আর পত্রন্দ অবস্থান, অবস্থান যে পত্রন্ডটা ঠিকঠাক জায়গায় আসে নাকি। যেমন ধরো আমার নাক যদি এখানে না হয় এখানে হইতো, তখন খাবার খাওয়ার আগে আগে এখানে দেওয়া লাগতো যে গন্ধ শুকিয়ে যাবে ঠিক আছে নাকি, পরে এইভাবে খাওয়া লাগতো। তাহলে পত্রন্ড যদি অবস্থানটা ঠিকঠাক মতো না হয়, যে ওর পাতায় থাকার কথা ও পাতায় না থেকে ধরো অন্য জায়গায় যদি থাকে, তাহলে কিন্তু প্রচ্ছদনটা ঠিকমতো হবে না। নাজমুল মিস করেছো, সমস্যা নেই, পরে দেখে নিও। রাতের বেলা নেট ডিস্টার্ব করে, সব জায়গায় দেখছি। তাহলে পত্রন্ডের সংখ্যা, আয়তন, গঠন, অবস্থান সব কিছুর উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে পাতার সংখ্যা, পাতা বা পত্রের সংখ্যা। যে পাতা যত বেশি হবে প্রচ্ছদন তত বেশি হবে, পাতা যত বেশি হবে প্রচ্ছদন তত বেশি হবে। 3 নম্বরে আসো, পত্র ফলকের আয়তন। পত্র ফলকের আয়তন যত বেশি হবে তত বেশি প্রচ্ছদন হবে। পত্র ফলক কী জিনিস ভাইয়া? ধরো এটা একটা ডাল, এই ডালে এটা একটা পাতা, এটা একটা পাতা, এটা একটা পাতা। তো ছোট ছোট পাতাগুলাকেই বলি আমরা কি? পত্র ফলক। এই ছোট ছোট পাতাগুলোকে আমরা কি বলি? পত্র ফলক। তাহলে পত্র ফলক যত বড় হবে ওখানে পত্ররন্ধ্র বেশি বেশি থাকবে, পত্ররন্ধ্র বেশি বেশি থাকলে কি প্রচ্ছদনও বেশি হবে। তো ওইগুলো খুবই সহজ। 4 নম্বরটা গত দিন কে যেন জিজ্ঞেস করছিল যে বায়বীয় অঙ্গের কলেবর। এই বর কিন্তু সেই বর না যেটা তোমরা ভাবতেছ, যে বরের বাসায় যে কল ওইটা নাকি, না এটা না। কলেবর মানে হচ্ছে স্পেস, স্পেস বা বলতে পারো জায়গা। তো উদ্ভিদের বায়বীয় অঙ্গ কী কী ছিল গত ক্লাসে পড়াইছিলাম। পত্ররন্ধ্র ছিল, কিউটিকল ছিল, আর হচ্ছে লেন্টিসেল ছিল। তো কলেবর মানে হচ্ছে ভিতরে কতটুকু জায়গা। তো বায়বীয় যে অঙ্গগুলা এগুলোর ভিতরে যদি বেশি জায়গা থাকে তাহলে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকে, তখন বেশি বেশি প্রচ্ছদন হইতে পারে। তো এই জন্য বায়বীয় অঙ্গের আয়তন কিংবা কলেবর যত বেশি হবে প্রচ্ছদনও তত বেশি হবে। তো অলরেডি হাঁপাই গেলাম। কলার বোরা না দিয়ে হচ্ছে লিখে ফেলছে, থ্যাংক ইউ। রাফি খালি দুষ্টামি করতেছে। আচ্ছা, তাহলে আমরা 4টা শিখে ফেললাম। তাহলে অভ্যন্তরীণ প্রবাহ কোনটা? পত্ররন্ধ্র, পাতার সংখ্যা, পত্রফলকের আয়তন, আর হচ্ছে বায়বীয় অঙ্গের কলেবর। তাহলে আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। লাস্টে হচ্ছে আমরা একটা জিনিস শিখবো যে পত্ররন্ধ্রকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় বা নেসেসারি ইভিল। তাই একটা অ্যান্সার দাও যে নিচের কোনটি প্রচ্ছদনের বাহ্যিক প্রভাব। দেখি কে পারো। এটা হচ্ছে ক দিন। এটা অ্যান্সার দাও দেখি সবাই, কে পারো। কলের বর। সুমনা বলছে আলো, অনন্ত বলতেছে আলো, সিনথিয়া বলতেছে আলো,
ওকে, ভেরি গুড। তো বাহ্যিক প্রভাবক কি? বাহ্যিক প্রভাব হচ্ছে আলো। কারণ আমরা পড়ছিলাম কি বাহ্যিক প্রভাবক 4টা, তা বায়ু। তো আর মধ্যে কিন্তু আলো ছিল আর আপেক্ষিক আর্দ্রতা ছিল। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটা। তো যারা যারা ভালো আয়ু মানে আলো বলেছো সবাইকে হচ্ছে ভেরি গুড। এবার আসো যে পত্ররন্ধ্রকে কেন প্রসেদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় বা নেসেসারি ইভিল। প্রয়োজনীয় মানে নেসেসারি, অমঙ্গল মানে ইভিল, ইভিল মানে খারাপ, প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। যে জিনিসটা ভালো কিন্তু আবার খারাপও। তো ক্লাসে কিছু স্টুডেন্ট থাকে না যারা খুব দুষ্টামি করে, টিচারের মন চায় যে ধৈর্য করে খালি পিটাই ধৈর্য সারাদিন, কিন্তু ওগুলো রেজাল্ট আবার ভালো, মানে কি একটা ফাঁদে ফালাই দিছে যে সারাদিন দুষ্টামি করে আবার রেজাল্টও ভালো, মানে মারতে পারতেছে না। মারতে গেলে মনে যে না ভালো রেজাল্ট করে ভালো স্টুডেন্ট, পরে যদি আবার খারাপ রেজাল্ট করে। তো প্রশোধন হচ্ছে ওরকমই, যে রেজাল্ট ভালো করে বাট এমনি দুষ্ট আছে। রাইসা বলতেছে ভাইয়া একটা কথা বলার ছিল, বলে ফেলো। হাফসা, আমি তো এইচএসসি ক্লাস করাই। তো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে অলরেডি অনেকগুলো ক্লাস আছে। তো ভাইয়া এ পর্যন্ত যে কটা লাইভ ক্লাস নিয়েছি সবগুলো হচ্ছে তুমি ওখানে পাবা, ওখানে হচ্ছে লিস্ট করা আছে। তো ইউটিউবে যদি তুমি বায়োলজি ক্লাসরুমে সার্চ দাও তো তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তুমি এটা দেখিনি, ওখানে আছে ভাইয়া সব ক্লাস ওখানে আছে। আর গ্রুপে হচ্ছে যখন বায়োলজি ক্লাস রুম থেকে এইচএসসি মানে ক্লাস হয় তখন ভাইয়া হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, মানে 1-2 দিন আগে হচ্ছে ভাইয়া জানাই দিই। তো একটু গ্রুপে অ্যাক্টিভ থেকো তাহলে জানতে পারবো। এই আলু নিয়ে কী শুরু করছে? এনে কি তোমরা সবজি বেচতেছো নাকি? এ সবজি বেচা বন্ধ। তাহলে কেন বলা হয়? তার মানে কি পশুধনের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এখন সুবিধা আসলে গেছে টিকিট। তো সুবিধা আসলে কি পশুধনের? তো আসো পশুধনের সুবিধা কী? পশুধনের অনেক সুবিধা আছে। পশুধনের সুবিধা কী কী আর হচ্ছে কী কী অসুবিধা আছে। তো দেখো যে একটা উদ্ভিদের যে পাতা দিয়ে প্রস্বেদনের মাধ্যমে পানি বাষ্প আকারে বের হয়। তো এদিক দিয়ে পানি বের হয় বলেই কিন্তু নিচে থেকে আবার পানি শোষণ করতেছে। এদিক দিয়ে যদি পানি বের না হইতো তাহলে নিচ দিয়ে কিন্তু পানি শোষণ করার দরকার হইতো না। লাইভের নোটিফিকেশন আসে না, ফেসবুকের সমস্যা, আমি কি করব বলো। এই যে আচ্ছা, সুবিধা কি কি? 1 নাম্বার, জাইলেম বাহিকায় টান পড়ে। জাইলেম বাহিকায় টান পড়ে। তো এইটা আবার কি জিনিস মনে আছে? তোমরা 2 নম্বর চ্যাপ্টার পড়ছিলে না পরিবহন টিস্যু? পরিবহন টিস্যুর মধ্যে কিন্তু জাইলেম ফ্লোয়েম ছিল। তো জাইলেমের কাজ কি ছিল? পানি পরিবহন করা। যে মূলরম দিয়ে যে পানি পরিবহন করবে সেই পানিটা জাইলেম কি করবে? উপরের দিকে নিয়ে যাবে। এখন প্রশোধনের মাধ্যমে পানি বের হচ্ছে বলেই কিন্তু এই জাইলেম একটা টান ফিল করতেছে, পানির প্রতি একটা টান ফিল করতেছে যে পানি টানতে হবে। তাহলে প্রশোধন হইলে জাইলেমের মধ্যে একটা টান পড়ে, ওই টানের ফলে কিন্তু পানি আবার প্রবেশ করে। তাহলে জাইলেম বাহিকায় টান পড়ে। টান পড়লে কি হয়? মূলরম দিয়ে পানি শোষিত হয়। মূলরম দিয়ে পানি শোষিত হয়, তাই না? তাহলে যদি প্রশোধন না থাকতো পানি শোষিত হইতো না। তারপর হচ্ছে পানির সাথে খনিজ লবণও থাকে, তাহলে খনিজ লবণ পাতায় পরিবাহিত হয়।
তো পানি, খনিজ লবণ এগুলো কিন্তু না থাকলে হইতো না। তারপরে যেহেতু পানির একটা চলাচল বজায় আছে, পানি চলাচল বজায় থাকলে কি হয় যে তোমার উদ্ভিদের বডির ভিতরে যে টেম্পারেচার ওইটাও কিন্তু জলীয় বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে। তার মানে উদ্ভিদের একটা তাপমাত্রার একটা নিয়ন্ত্রণ করতে হেল্প করতেছে। তাহলে তাপ শক্তি নির্গত। তো মোটামুটি এই কয়টা কাজে প্রশোধন হেল্প করতেছে। তাহলে প্রশোধন কী কী হেল্প করে? প্রশোধনের ফলে পানি বের হয়, ফলে জাইলেম বাহিকায় টান পড়ে, সেই টানের কারণে মূলরুম দিয়ে পানি শোষিত হয়, খনিজ লবণ পাতায় পরিবাহিত হয় এবং তাপশক্তি নির্গত হয়। অসুবিধাটা কোন জায়গায়? অসুবিধা হচ্ছে যে দেখো যে যদি মাটিতে শীতকালে পানি কম থাকে, যে শীতকালে মাটিতে পানি কম থাকে, সবাই খেয়াল করো, শীতকালে মাটিতে পানি কম থাকে, তোমরা দেখছো না পুকুর টুকুর শুকায় যায়, নদী শুকায় যায়। তো পানি যেহেতু কম, এখন ধরো প্রশোধন যদি আগের মতোই হইতে থাকে তখন কিন্তু পানি বেশি বেশি বের হবে, কিন্তু পানি ভিতরে সেরকম ঢুকতেছে না। মনে করো এখন নর্মাল পানি আছে, শীতকাল আসলো, পানি কমে গেছে, তাহলে ভিতরে যে পানি আছে ওগুলো সব বের হয়ে গেল। তাহলে ভিতরে যে পানি আছে সব যদি বের হয়ে যায়, নতুন পানি কোত্থেকে পাবে? তাহলে কি উদ্ভিদ মারা যাবে না? তখন উদ্ভিদ কি করে? পাতা ঝরায় ফেলে, যে পাতাই রাখবো না। হ্যাঁ, যে পাতা থাকলে যেহেতু প্রশোধন হয়, পাতাই রাখবো না, পাতাই ফালায় দেয়, মানে কি উদ্ভিদ টাকলা হয়ে যায়। তো উদ্ভিদের যে চুল বা উদ্ভিদের যে পাতা, সে পাতা ঝরায় ফেলে। এই জন্য দেখবা শীতকালে পাতা ঝরে যায়, কারণ কি পাতা ঝরে গেলে প্রশোধন কম হবে, আর প্রশোধন কম হলে উদ্ভিদের ভিতরে যে পানি সেটা মানে বেশি বেশি বের হইতে পারবে না। এতে সুবিধা হয় কি যে শীতকালে মাটিতে পানি কম থাকলে ওদের জন্য একটা মানে বেঁচে থাকার মতো হয়। তারপরে তো উদ্ভিদ শুকায় একদম উদ্ভিদ শীতকালে বাজে অবস্থা হয়েছে। তো এই হচ্ছে প্রবলেমগুলা, যে প্রশোধনের প্রবলেম খুবই কম, যে প্রশোধন যদি মাটিতে পানি কম থাকে তখনও যদি হতে থাকে, তখন যেটা হয় যে উদ্ভিদ পানি কম পেয়ে মারা যেতে পারে। তো এই জন্য দেখা যায় প্রশোধনের অনেক উপকার আছে এবং একটা দুইটা অপকার আছে। এই জন্য ওকে বলা হয়েছে প্রয়োজনীয় অমঙ্গল, যে ওর ক্ষতি আছে ঠিক আছে, বাট না থাকলে বেশি ক্ষতি হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই কী বলি, প্রয়োজনীয় অমঙ্গল। তোমরা আবার অপ্রয়োজনীয় মঙ্গল বলে দিও না, প্রয়োজনীয় অমঙ্গল, দুইটা ওয়ার্ডে প্যাস লাগে কীভাবে? অনেকে এরকম লেখে অপ্রয়োজনীয়, অনেকে ভুলে এটা লিখে ফেলায়, আমারও এরকম ভুলে দিত। দেখো প্রয়োজনীয় অমঙ্গল বা অপ্রয়োজনীয় মঙ্গল, তো নিচেটা কিন্তু লেখো না, ঠিক আছে? তো এই হচ্ছে কারণ, এবং এটা পরীক্ষাতে আসে, খুব আসে, পারতে হবে। হ্যাঁ, উদ্ভিদ আসলে টাকলা হয়ে যায়। অনন্তর কি মন খারাপ কেন? তাহলে প্রশোধন থেকে সব কিছু পারতে হবে, কারণ প্রশোধন পরীক্ষাতে আসবেই আসবে, প্রশোধন পরীক্ষাতে আসবেই আসবে। তো প্রশোধনের উপরে হচ্ছে ভাইয়া 2টা ক্লাস দিলাম, তো 2টা হচ্ছে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। তো সামনে দেখি যে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া যায় নাকি। আমার ইচ্ছা আছে একটা ছোট্ট পরীক্ষা নিব, মানে যতগুলা ক্লাস নিলাম টোটাল কয়টা, টোটাল মনে হয় 4টা ক্লাস হয়েছে। হ্যাঁ, টোটাল 4টা ক্লাস হয়েছে, তো 4টা ক্লাস করে পরীক্ষা হবে। তো 4টা ক্লাসের লিঙ্ক হচ্ছে আমি দিয়ে রাখবো না, ঠিক আছে? তো পরীক্ষা কবে হবে কখন হবে জানাই দিব, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য, এবং যারা হচ্ছে পুরো ক্লাসটাকে প্রাণবন্ত করে রাখছিলা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। তো ততদিন পর্যন্ত প্রশোধন ক্লিয়ার ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ এবং সবাইকে গুড নাইট। মানে এই নেটের অফিসে যে হামলা দিবা, এক্সামের ডেটটা আমি শিওর না, বুঝছো? জানাই দিব না, একটু গ্রুপে দেখো।
ওকে, ওয়ালাইকুম আসসালাম। জানাই দিব পরে।